WHO অর্থাৎ এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গেমিং ডিসঅর্ডার অর্থাৎ অনলাইন গেমিং বা অফলাইন গেমিং এটাকে মানসিক রোগের আন্ডারে শ্রেণীবদ্ধ করেছে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমরা তো মানসিক রোগ বলতেই বুঝি যে মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু আসলে এটাও যে মানসিক রোগের মধ্যে পড়তে পারে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ বা ডিসঅর্ডার যেটা 11 এডিশন সেখানে তারা এটা অন্তর্ভুক্ত করেছে। খুব সংক্ষেপে আমি দুইটা টপিক আলোচনা করব খুব সংক্ষেপে। তাহলে ইন্টারনেট অ্যাডিকশন আর হচ্ছে যেটা রিলেশনশিপ অর্থাৎ অবৈধ সম্পর্ক যে বিষয়টা হয়। তো ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে প্রথমেই যেটা আমি বলবো যে ইন্টারনেট অ্যাডিকশন কথাটা মানে হলো যে আসক্তি, অনলাইনে বা ইন্টারনেটে আসক্তি। এই কথাটার কয়েকটা মিনিং আমাদের ডাক্তারিতে বলা হয়, যেমন বলা হয় প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ, এক্সেসিভ মোবাইল ইউজ, কম্পালসিভ কম্পিউটার ইউজ, এরকম কিছু শব্দ বা কথা বলা হয়। আর এটা আসক্তি কখন বলবো, কয়েকটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তখন আমরা এটাকে ইন্টারনেট আসক্তি বলবো। প্রথম হলো যে যতটুকু সময় সে ইন্টারনেট ব্যবহার করতে চেয়েছিল তার চেয়ে বেশি ব্যবহার করে ফেলে। যেই উদ্দেশ্য নিয়ে সে ব্যবহার করতেছিল সেই উদ্দেশ্য না করে অন্যান্য উদ্দেশ্য বা সেমি উদ্দেশ্য বা সাব উদ্দেশ্য এগুলোতে সে বেশি নিজেকে ইনভলভ করে ফেলে। এই ইন্টারনেট ব্যবহারের কারণে তার যে প্রয়োজনীয় কাজগুলো আছে, পারিবারিক কাজ, পড়াশোনা বা আদার যেগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে সে অবহেলা করে অথবা ছেড়ে দেয়। নিজের ক্ষতি হচ্ছে এটা জানার পরেও নেট অতিরিক্ত ব্যবহার করতে থাকে। এই বৈশিষ্ট্যগুলো যদি কারোর মধ্যে থাকে আমরা বলবো যে সেই ব্যক্তি ইন্টারনেটে আসক্ত বা ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার উনি ভুগছেন। এখন দেখেন WHO অর্থাৎ এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখন গেমিং ডিসঅর্ডার অর্থাৎ অনলাইন গেমিং বা অফলাইন গেমিং এটাকে মানসিক রোগের আন্ডারে শ্রেণীবদ্ধ করেছে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমরা তো মানসিক রোগ বলতেই বুঝি যে মনে হয় পাগল হয়ে গেছে, কিন্তু আসলে এটাও যে মানসিক রোগের মধ্যে পড়তে পারে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ বা ডিসঅর্ডার যেটা 11 এডিশন সেখানে তারা এটা অন্তর্ভুক্ত করেছে। আর ইউনেস্কো যে জাতিসংঘের যে ইউনেস্কো অর্থাৎ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক যে অর্গানাইজেশন তারা বলছে তারা 10টার বেশি স্কুলে গবেষণা করে দেখছে যে ছাত্ররা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে ক্লাসে বা স্কুলে তাদের পড়ালেখা মান অনেক কম, আর যারা এই মোবাইলের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকে তাদের পড়ালেখা বা রেজাল্ট অনেক ভালো। তাদের গবেষণাই কিন্তু বলছে, এবং বলছে যে এটার পিছনে 3টা কারণ। একটা হলো যে মোবাইলের ব্যবহারের কারণে মনোসংযোগ ব্যাহত হয়, প্রাইভেসি রিস্কে চলে যায়, গোপনীয়তা ব্যাহত হয়, আর বুলিং এর শিকার হয়। সুতরাং এই অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেট আসক্তি থেকে বাঁচা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এখন এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি কয়েকটা উপায় বলে দিই। সেটা হলো প্রথম যেটা বিষয় যে ফ্যামিলিতে এডুকেশন দরকার। আমার এক ভাই বলে গেছেন যে প্যারেন্টসদের মধ্যে কিন্তু সচেতনতাটা সবার আগে জরুরি। প্যারেন্টসরা কিভাবে ব্যবহার করছেন, কতটুকু ব্যবহার করছেন, এবং যারা ফ্রেন্ড সার্কেল আছেন তাদেরকে ইন্টারনেট অ্যাডিকশন সম্পর্কে এই শিক্ষাটা দেওয়া। ইন্টারনেটের যে রেসপন্সিবল ব্যবহার, এটাকে আমরা বলি রেসপন্সিবল ব্যবহার, যতটুকু প্রয়োজন আপনার শিক্ষাক্ষেত্রে, যতটুকু প্রয়োজন আপনার অনলাইন ক্লাস আছে, যতটুকু প্রয়োজন এর বাইরে ব্যবহার না করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে অল্টারনেটিভ কিছু অ্যাক্টিভিটি বের করা, যেখানে আমরা অলরেডি শুনলাম যে ডোপামিনের কথা। হেলদি উপায়ে ডোপামিন বাড়ানো যায়। ডোপামিন সাধারণত আনহেলদি উপায়ে বাড়ে, যেমন কেউ যদি নেশা খায়, মাদক দ্রব্য গ্রহণ করে, তো ডোপামিন বেড়ে যায়, আনন্দের অনুভূতি হয়। তো ডোপামিন বাড়ানোর জন্য অল্টারনেটিভ কিছু কথা আমরা অলরেডি শুনলাম, যেমন এক্সারসাইজ একটা হইতে পারে। তারপরে সোশ্যাল ইন্টারাকশন বাড়ানো, অর্থাৎ অনলাইনের সময় কমিয়ে অফলাইনের সময় বেশি দেওয়া, আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলা, সালাম বিনিময় করা, সালাতে মনোযোগ দেওয়া বেশি, কোরআন প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, এই যে কাজগুলো এগুলোকে বলা হয় মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটিস বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো যখন আমরা করতে থাকবো তখন আমাদের ডোপামিন লেভেলটা বাড়তে থাকবে, মনোযোগটা বৃদ্ধি পাবে, পড়ালেখা এবং অন্যান্য জিনিস আমাদের ভালো হবে। এখন অনেক ছাত্র আমাদের কাছে এসে বলে, একজন, আমি যেহেতু শিশু এবং কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের কাছে এসে বলে যে স্যার পড়া ভুলে যাই, পড়া মনে থাকে না, কি করব? তো ভুলে যাওয়ার পিছনে কারণ কি? ভুলে যাওয়ার জন্য একটা জিনিস বুঝতে হবে যে আমাদের মেমোরি বা স্মৃতিশক্তি কিভাবে তৈরি হয়। কোনো একটা বিষয়ে মেমোরি তৈরি হতে গেলে সেটার প্রতি অখণ্ড মনোযোগ লাগে, একান্ত মনোযোগ লাগে।
দ্বিতীয় স্টেজ হলো এইটা তখন রেজিস্ট্রেশন হয়, আমাদের ব্রেনের যে নিউরোনাল সিস্টেম আছে বা নার্ভাস সিস্টেম বা যেখানে আমাদের মেমোরিগুলো জমা থাকে, এখানে রেজিস্ট্রেশন হতে হয়। তৃতীয় হলো এই রিকল হয়, রেজিস্ট্রেশন থেকে রিকল হয়, অর্থাৎ আমরা স্মৃতিচারণ করতে পারি। এখন যদি প্রথম ধাপটাই নষ্ট হয়ে যায়, অর্থাৎ মনোযোগের মাত্রাটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনও হয় না, রিকলও হয় না। সুতরাং আমাদের যে স্মৃতি বা আমাদের যে মেমোরি সিস্টেমটা উইক হয়ে যায়। এই কথাগুলো সমানভাবে প্রযোজ্য রিলেশনশিপের ক্ষেত্রেও। যখন একজন ব্যক্তি অবৈধ সম্পর্কে থাকে, বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের বলছি, শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি। তো যখনই একজন ছাত্র রিলেশনশিপে থাকে, অবৈধ রিলেশনশিপে থাকে, তখন তার ব্রেনের মধ্যে কিছু নিউরোকেমিক্যাল ঘটনা ঘটে, রাসায়নিক কিছু প্রতিক্রিয়া ঘটে। এর মধ্যে একটা হলো যে ডোপামিন, এখানেও কিন্তু ডোপামিনের কথাটা আসছে। অর্থাৎ যার সাথে রিলেশন হয়েছে তার কথা, তার সাথে সাক্ষাৎ, তার সবকিছুই অতি আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। এটার কারণ হলো ডোপামিন রিলিজ হয়। অর্থাৎ লাইফের অন্যান্য জায়গাতে যে ইন্টারেস্ট ছিল সেই জায়গাগুলো থেকে ফোকাসটা শিফট হয়ে একদম একটা নির্দিষ্ট জায়গায় চলে আসে, এটা হলো ডোপামিনের কারণে হয়। আরেকটা আছে যে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এই রাসায়নিকগুলোও কিন্তু ব্রেনে রিলিজ হতে থাকে, বের হতে থাকে। এর ফলে কি হয় যে একই কথা বারবার, একই চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে, ওই চিন্তাতে নিমগ্ন থাকে। আর নন এপিনেফ্রিন একটা কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, এটাও বের হয়। এর ফলে কি হয় যে সমস্ত জায়গার ফোকাসগুলো দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা কেন্দ্রিক হয়ে যায়, এবং তার যে আনন্দের বা উত্তেজনা, আনন্দ লেভেলটা অনেক বেশি হয়ে যায় তার ওই পার্টনার কেন্দ্রিক, অন্যান্য বিষয়ে সেটা কমে যায়। সুতরাং এই যে জিনিসগুলা, নিউরোকেমিক্যালগুলা আমাদের ব্রেনের মধ্যে ঘটছে, এটা কিন্তু এই সম্পর্কগত অবৈধ সম্পর্ক থেকেই কিন্তু তৈরি হচ্ছে। আর এর পিছনে একটা বড় কারণ কিন্তু আগেরটাই, অর্থাৎ ইন্টারনেট আসক্তি, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের যেগুলো এখন যে মেসেঞ্জিং অ্যাপস গুলো আছে, এগুলোর কারণে তৈরি হচ্ছে। সুতরাং আমি কয়েকটা পরামর্শ দিব যে আমরা প্রথম যে কাজটা করব, যে পরিবারের সাথে সম্পর্কটা বাড়াবো, শেয়ারিং করব, পরিবারের সাথে বিষয়গুলো শেয়ার করব। এক। দ্বিতীয় বিষয় হলো মোবাইলের ব্যবহারের ব্যাপারে খুব সতর্ক থাকব। তৃতীয় বিষয় হলো যে আমার প্রধান কাজ যেহেতু পড়াশোনা, এই পড়াশোনাতে বেশি ফোকাস করব। ছাত্র, আমার কাজ পড়াশোনা, আমার কাজ অন্য কোনো দিকে নজর দেওয়া নয় বা অন্য কোনো সম্পর্কে জড়ানো নয়। চতুর্থ যে কাজটা করব সেটা হলো যে আমার যে বন্ধু হচ্ছে, এই বন্ধুত্বের ধরনগুলো আমি খুব সচেতন থাকবো। সব বন্ধু আমার কিন্তু বন্ধু নয়, সম্পর্কের সব ধরনগুলো আমার জন্য উপকারী নয়। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আশা করা যায় ইন্টারনেট আসক্তি এবং সম্পর্কের, অবৈধ সম্পর্কের যে ক্ষতিকর দিকগুলো আছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমরা সবাই জানি যে এই দুটো জিনিসের কারণে, অর্থাৎ ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার, অযাচিত ব্যবহার এর কারণে এবং সম্পর্ক জড়িয়ে যাওয়ার কারণে অনেক ভালো ছাত্র কিন্তু ঝরে পড়েছে। হ্যাঁ, এসএসসি এবং দাখিলের পরে অনেকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু এর পরের যে স্টেজটা আসতেছে, এই এইচএসসি লেভেলটা, এটা কিন্তু খুব একটা কঠিন সিলেবাস, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়, অ্যাডমিশন টেস্ট। সুতরাং এই দুটা জায়গা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আশা করি আমরা হয়তো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। যেগুলো বলা হয়েছে, আসুন্নাহ ফাউন্ডেশনে আমরা ইনশাল্লাহ কন্ট্রিবিউশন রাখতে পারবো, হয়তোবা নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবো। শেষ কথা যেটা বলবো, যে আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই কি বুদ্ধিমান হতে চাই, তাই তো? বুদ্ধিমান হওয়ার একটা বিষয়, বুদ্ধি একজন কবি বলে গেছেন, সেই কবির কথাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন। একজন কবি বলে গেছেন যে এই যে ভালোবাসা বা আসক্তি এমন এক অনন্ত সাগর, যেখানে কোনো বুদ্ধিমান লোক সাঁতার কাটার চিন্তাও করে না। এখানে হাসি মুখে প্রতিকূল অবস্থাকে স্বাগত জানাও, মধু মনে করে বিষ পান করে না। সুতরাং আসুন আমরা সবাই বুদ্ধিমান হই, কোনটা মধু কোনটা বিষ আমরা নির্ণয় করি, এবং আল্লাহ এবং রাসূলের পথে আমরা থাকি, এবং সুন্নাহর সাথে আমরা থাকি। এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং সুন্নাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী
সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও বাড়বে এবং চেঞ্জ টিভি এইখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম। এটি 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন। এই আউটলেটটি ভিন্ন ধারার পথা বিপরীত অভিলক্ষ্যে পরিচালিত। আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে, এই শুভকামনা তাদের প্রতি রইল। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।